সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় গড়। তো গড় এই চ্যাপ্টারটা তোমরা হয়তো অনেকের গড় সম্পর্কে আইডিয়া আছে যে গড় হলো কয়েকটা সংখ্যা যোগ করে, মনে করো চারটা সংখ্যা দেওয়া আছে 10, 15, তিনটা চার সংখ্যায় ধরি 10, 15, 20, তিনটা সংখ্যাকে যোগ করে 3 দ্বারা ভাগ করা, এটাই হচ্ছে গড়। 3 দ্বারা ভাগ করলে হয়তো উত্তর কত আসবে? 15 আসবে। কিন্তু গড়ের এটা হচ্ছে গিয়ে সবচেয়ে প্রাথমিক ধারণা হলো গড়ের, কিন্তু তোমাদের বইয়ে গড় সম্পর্কে অনেক বিস্তারিত এবং গভীরভাবে আলোচনা আছে এবং সেখান থেকে কিন্তু অনেক জটিল সমস্যা অর্থাৎ প্রশ্ন দেওয়া আছে যেগুলো তোমাদের সমাধান করতে হয়। আজকের এই একটা ক্লাসে ইনশাল্লাহ গড় সংক্রান্ত একদম প্রাথমিক ধারণা থেকে শুরু করে আমরা জটিল যত ধারণা আছে তোমাদের বইয়ে, জটিল যত সমস্যা আছে, প্রশ্ন আছে, অঙ্ক আছে, সবগুলো আমরা সমাধান করব একটা ক্লাসেই। এবং এইটার মাধ্যমে এরপর থেকে গড় থেকে যত প্রশ্ন আসবে ইনশাল্লাহ আমরা আর আটকাবো না। তো আমি মিনহাজ চৌধুরী ভাইয়া আছি অদম্য একাডেমির আজকে অনলাইন ক্লাসে। তো আসো প্রথমে গড় সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা লাভ করি এবং কিছু অঙ্ক করি যাতে আমরা গড় জিনিসটা বুঝতে পারি। যাদের একদম গড় নিয়ে কোনো ধারণা নেই তারাও আজকের ক্লাস থেকে গড় সম্পর্কে ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সমজাতীয় সংজ্ঞাটা একটু খেয়াল করো। সমজাতীয় উপাত্তের, সমজাতীয় উপাত্ত বলতে আমরা বুঝাচ্ছি যে উপাত্তগুলো একই ধরনের হতে হবে। যেমন হয় কোনো কিছুর দাম, হয় কোনো কিছুর সংখ্যা। যেমন আমরা হয় বলতে পারি আপেলের 5টি আপেল আছে, আরেকজনের কাছে 10টি আপেল আছে, আরেকজনের কাছে 20টি আপেল আছে। অথবা হতে পারে কারো কারো কেউ হচ্ছে গিয়ে 10 টাকা দিয়ে কিছু খরচ করেছে, কেউ 15 টাকা খরচ করেছে, কেউ 20 টাকা খরচ করেছে। এগুলা সবগুলা যোগ, একই জাতীয় জিনিস যোগ করা যায়, আমরা তো জানি। অথবা হতে পারে আজকের দিনের টেম্পারেচার, এবং আজকের দিনের টেম্পারেচারের সাথে তুমি তো হচ্ছে গিয়ে বিস্কিট বা চকলেটের দাম যোগ করতে পারবে না, কিংবা আজকের টেম্পারেচারের সাথে তুমি কারো উচ্চতা যোগ করতে পারবে না, কারো উচ্চতার সাথে আবার আপেলের সংখ্যা তুমি যোগ করতে পারবে না। অর্থাৎ যেই জিনিসটা আমরা যোগ করব সেগুলো সমজাতীয়, একই জিনিস হতে হবে, একই ধরনের জিনিস হতে হবে। হয় কোনো কিছুর দাম, কোনো কিছুর সংখ্যা, কোনো কিছুর উচ্চতা, কোনো কিছুর তাপমাত্রা, যে কোনো কিছু হতে পারে, বাট একই জাতীয় হইতে হবে। ঠিক আছে, সেটাইকেই আমরা বলছি যে সমজাতীয় উপাত্তে। সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে যদি উপাত্ত সংখ্যা, যতটি উপাত্ত রয়েছে, অর্থাৎ যদি আমরা 5 জনের উচ্চতা, 5 জনের বা 5 জনের বয়স, কারো বয়স 10 বছর, কারো বয়স হচ্ছে 12 বছর, কারো 20 বছর, কারো 30 বছর, 4 জনের পেলাম। এখন 4 জন, এখানে মানুষ কয়জন? 4 জন। 4 জনের উচ্চতা, 4টা উপাত্ত। তো উপাত্ত সংখ্যা কয়টা? 4 জনের আমরা কি কি ধরলাম? কারো বয়স 10 বছর, কারো বয়স 12, কারো 20, আর কারো 30। তো সবার বয়সের যোগ করে উপাত্ত কয়টা জিনিস যোগ করছি? 4টা জিনিস। যতটা জিনিস যোগ করলাম তত দিয়ে ভাগ। 4টা জিনিস যোগ করেছি সেজন্য 4 দিয়ে ভাগ। 4টা জিনিস যোগ করেছি সেজন্য 4 দিয়ে ভাগ। অর্থাৎ সমজাতীয় উপাত্তের যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। উপাত্তের সংখ্যা, এটাই হলো 4টা হলো কি উপাত্তের সংখ্যা, এই উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? গড় পাওয়া যায়। এখন আসো তাহলে প্রশ্ন হচ্ছে গড়ের সূত্রটা কি? গড় হচ্ছে সমজাতীয় উপাত্তের যোগফল, এরপরে ভাগ করতে হবে কি দিয়ে? উপাত্ত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এই জিনিসটা দেখে হয়তো তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ, নিচে কি দিলে এটা ভাগ হয়? হ্যাঁ, নিচে আমরা লিখে ভাগ করতে পারি। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা এই সবগুলোকে যোগ করলাম, ঠিক আছে, যোগ করে এরপরে এরকম ভাগ চিহ্ন দ্বারা 4 দিলে যেটা হতো এটাই এখানে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ভাগের নিয়ম। ঠিক আছে, এখন আসো আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি যে গড় নির্ণয় করার। প্রথমে এখানে সংখ্যা দেওয়া 5, 8, 6, 9, 6, 8, এলোমেলো করে উপাত্তগুলো দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। আমাদের গড় বের করতে হয়েছে, আমরা সবগুলা যোগ করব। প্রথমে কি করব? যোগ। এরপরে আমরা গণব যে এখানে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5 এবং 6টা। তাহলে 6 দ্বারা ভাগ করতে হবে। আসো সবগুলো আগে যোগ করি। 5, এইখান থেকে শুরু করি আমরা। 5 যোগ 8 যোগ 6 যোগ 9 যোগ 6 যোগ 8, এই সবগুলাকে যোগ করে কি করতে হবে?
ভাগ করতে হবে 6 দ্বারা। 6 দ্বারা কেন? কারণ এখানে 6টা উপাত্ত আছে, উপাত্ত সংখ্যা 6, 1 2 3 4 5 6টা উপাত্ত আছে। ঠিক আছে, এখন আসো এগুলাকে আগে যোগ করলে কত হয় সেটা আমরা বের করি, কারণ আমরা জানি ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করতে হয়, বন্ধনীর ভিতরের কাজ আগে করছি। তো 5-এর সাথে 8 যোগ করলে কত হয়? 13 হয়। 13-র সঙ্গে হচ্ছে 6 যোগ করলে কত হয়? 13-র সঙ্গে 6 যোগ করলে 19 হয়। 19-এর সঙ্গে 9 যোগ করলে কত হয়? 19-এর সঙ্গে 9 যোগ করলে 28 হয়। 28-এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 28-এর সঙ্গে 6 যোগ করলে 34 হয়। 34-এর সঙ্গে 8 যোগ করলে কত হয়? 34-এর সঙ্গে 8 যোগ করলে 42 হয়। তাহলে আমরা এটাকে সমান দিয়ে লিখতে পারি 42 ভাগ 6। 42-কে যদি 6 দ্বারা আমরা ভাগ করি কত হয়? 6-এর সাথে 42, 7 বার যায়, তাহলে উত্তর কত? 7। তাহলে এই উপাত্তগুলোর গড় কত বের হলো? 5 8 6 9 6 8, এগুলার উপাত্ত বের হয়েছে, এগুলার গড় কত বের হয়েছে? গড় বের হয়েছে 7। আচ্ছা, তাহলে আমরা আবার একটা মজার জিনিস ট্রিক্স দেখি। দেখো তো, কয়টা উপাত্ত ছিল? 6টা উপাত্ত ছিল। এখানে উপাত্ত কয়টা ছিল? 6টা। গড় কত বের হয়েছে? 7। এখন আমরা গড়ের সঙ্গে যদি উপাত্ত সংখ্যা গুণ করি, কি করছি? গড় গুণ উপাত্ত সংখ্যা। তাহলে মূলত উপাত্তগুলোর যোগফল বের হবে। কি বের হবে? উপাত্তগুলোর যোগফল। এই জিনিসটা লিখে রাখো, উপাত্ত গুলোর যোগফল। আচ্ছা, তাহলে গড়কে যদি আমরা উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে উপাত্তের যোগফল বের হয়। দেখি তো, এখানে আমরা গড় বের হয়েছে 7, উপাত্ত সংখ্যা ছিল 6। 6কে যদি 7 দ্বারা গুণ করি কত আসে? 6 গুণ 7। 6-এর সাথে কত? 6-এর সাথে 42। 6-এর সাথে 42। দেখো তো এগুলার যোগফল কত বের হয়েছিল? 42। অঙ্কটা মিলে গেছে না? এটাই হচ্ছে গিয়ে মূলত গড়ের একটা। গড় বের করতে হয় সবগুলা উপাত্ত যোগ করে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করলে গড় বের হয়। আবার আমরা যদি গড়কে উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করি সেক্ষেত্রে সবগুলো উপাত্তের যোগফল বের হয়ে আসে। সবগুলো উপাত্তের কি বের হয়ে আসে? যোগফল বের হয়ে আসে। এই জিনিসটা তোমরা চাইলে নোট করে রাখতে পারো, গড় গুণ উপাত্ত সংখ্যা সমান হচ্ছে উপাত্তগুলোর যোগফল। এখন আসো আমরা আরেকটা অঙ্ক সলভ করি। এটা একটু বড় সংখ্যা দিয়ে আমাদের আছে 17 16 20 19 15 21 এর গড়। এগুলা কি করতে হবে? এগুলার গড় বের করতে হবে। আসো, তো আমরা তাহলে গড় বের করার প্রথম প্রসিডিউর কি? প্রথম কাজ হলো সবগুলার যোগফল বের করা এবং উপাত্ত সংখ্যা। তাহলে আগে যোগফল করি। 17 যোগ 16 যোগ 20 যোগ 19 যোগ 15 যোগ 21। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6টা, এখানেও উপাত্ত সংখ্যা 6, এখানেও উপাত্ত সংখ্যা কত? 6। তাহলে সবগুলা যোগ করে কি করতে হবে? 6 দ্বারা ভাগ করতে হবে। তোমাদের সবগুলাকে একসাথে যোগ করতে হবে প্রয়োজন নাই, তোমরা দুইটা দুইটা করে যোগ করে পরেরটার সঙ্গে যোগ করো। যেমন আমরা এখানে 6 আর সাথে যোগ করলে কত হয়? 6 আর সাথে যোগ করলে 13 হয়। 13 এর 1, 2 আর 2 হচ্ছে গিয়ে 3, 2 আর 2 হচ্ছে 1 আর 1 2, 2 আর 1 যোগ করলে 3, তাহলে এখানে আসে 33। 17 আর 16 যোগ করলে হয় 33। 33-এর সঙ্গে 20 যোগ করলে কত হয়? 33-এর সঙ্গে 20 যোগ করলে 43, 53 হয়। 53 এর সাথে 19 যোগ করলে কত হয়? 53 এর সাথে 19 যোগ করলে 72 হয়। কত হয়? 72। 72 সঙ্গে 15 যোগ করলে কত হয়? 72-এর সঙ্গে 15 যোগ করলে 87 হয়। 87-এর সঙ্গে 21 যোগ করলে কত হয়? 87-এর সঙ্গে 21 যোগ করলে 108 হয়। কত হয়? 108। তাহলে আমরা সবগুলা, তোমরা চাইলে খাতায় পাশে রাফ করে করে দেখি, ভাইয়া তোমাদের রাফ করে করে একটু দেখাই যে কিভাবে অঙ্কগুলো হলো। 17-এর সঙ্গে প্রথমে 16 যোগ করলাম, যোগ করলে কত হয়? 3 আর এখানে 3, 33। এখন আসো 33-এর সঙ্গে পরের সংখ্যা 20 যোগ করতে হবে। ঠিক আছে, তো 20 যোগ করলে 3 আর 0 3, আর 3 আর 2 এ
5, 53 হলো। 53 এর সঙ্গে এখন 19 যোগ করতে হবে। 3 আর 9 যোগ করলে হয় 12 এর 2, হাতে থাকলো 1, 5 আর 1 6 আর 2 হচ্ছে গিয়ে 7, 7 আর 1 হচ্ছে 7, 72। 72 এর সঙ্গে কত যোগ করতে হবে? 15। 72 এর সঙ্গে 15, 5 আর 2 7, 7 আর 1 8, 87। 87 এর সঙ্গে এখন কত যোগ করতে হবে? লাস্ট হচ্ছে 21 যোগ করতে হবে। 87 যোগ 21, 7 আর 1 যোগ করলে হয় 8, আর 8 আর 2 যোগ করলে কত হয়? 10, 108। ভাইয়া যেটা মুখে মুখে করছি একসাথে, তোমরা চাইলে সেটা কি করতে পারো, এরকম ভেঙ্গে ভেঙ্গে দুইটা দুইটা করে যোগ করে এর পরেরটার সঙ্গে যোগ করে করে আগাতে পারো, তাহলে মোট সবগুলোর যোগফল বের হয়ে যাবে। তাহলে এখন আমরা পরের লাইনে লিখতে পারি 108 ভাগ 6। 6 কেন? কারণ উপাত্ত সংখ্যা 6। তাহলে এখন এইখানে হচ্ছে গিয়ে আমরা ভাগ করব 108 কে 6 দ্বারা। 10 এর মধ্যে হচ্ছে গিয়ে 6 একবার যাবে, হাতে একবার, আর এখানে অতিরিক্ত থাকলো কত? 10 থেকে 6 গেলে 4। এখানে 8 আছে, 8টা যদি নিচে নামাই হবে 48। তো 48 এর মধ্যে 6 কতবার যায়? 6 8 48, 6 8 48, 8 বার গেল। তাহলে উত্তর কত বের হলো? উত্তর বের হলো 18, কারণ ভাগফল কত? 18। আচ্ছা, এই সংখ্যাগুলোর গড় কত বের হলো? তাহলে আমরা সবগুলা সংখ্যা যোগ করলাম। এখন সংখ্যা ছিল এখানে 6টা, সেজন্য 6 দ্বারা ভাগ করলাম, ভাগ করে হচ্ছে গিয়ে উত্তর বের হয়েছে 18। উত্তর কত বের হয়েছে? 18। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে আমাদের গড় কত? গড় হলো 18। এখন আমরা একটা জিনিস শিখেছিলাম, গড়কে যদি উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কি বের হবে? গড়কে উপাত্ত সংখ্যা দ্বারা বের করলে সবগুলার যোগফল। এখানে সবগুলার যোগফল কত? 108। সবগুলার যোগফল কত? 108। তাহলে আসো আমরা একটু গড়কে উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করি। গড় হচ্ছিল 18, উপাত্ত সংখ্যা হলো 6। তাহলে গুণ করলে কত হয়? 6 8 48 এর 8, হাতে থাকলো না, 6 8 48 এর 8, হাতে থাকলো 4। 6 1 6 আর 4 যোগ করলে 10। তাহলে সব মিলিয়ে কত হলো? 108। দেখো তো মিলে গেছে না আমাদের যোগফল? ঠিক আছে, তাহলে আসো আমরা এখন একটু অঙ্ক করি, অঙ্কগুলা দেখতে কিরকম হয়। তো প্রথম প্রশ্ন, যে 3টি ঝুড়িতে আমের গড় হচ্ছে গিয়ে 25টা। গড় দেওয়া আছে আর সংখ্যা দেওয়া আছে। উপাত্ত সংখ্যা কত? 3টি। আর গড় হচ্ছে গিয়ে আমের গড়, মনে করো এখানে 3টা ঝুড়ি আছে, 3টা আমের ঝুড়ি আছে, ঠিক আছে? তো আমের ঝুড়িতে প্রত্যেকটাতে কত করে এটা প্রথমে বলে দেওয়া নাই, কিন্তু সবগুলাতে গড় করে, অর্থাৎ সবগুলা যোগ করে তাদের 3 দ্বারা ভাগ করায় উত্তর আসছে কত? সবগুলাতে 25টা, অর্থাৎ গড়ে আছে 25টা। ঠিক আছে, এখন তাহলে আমরা প্রথমে এখন দেখো, আচ্ছা কি জানতে চাইলো আমরা এখন দেখি। দুটি ঝুড়িতে, প্রথম দুটি ঝুড়িতে আম রয়েছে 18টি ও 21টি। 18টি ও 21টি। তাহলে এইটাতে বলা আছে 18টি আর এইটাতে বলা আছে 21টি। এখন তৃতীয় ঝুড়িতে আমের সংখ্যা কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা যদি মোট আমের সংখ্যা জানি, তাহলে প্রথমটা আর তৃতীয়টা থেকে যদি আমরা তৃতীয়টার আমের সংখ্যা বিয়োগ করে ফেলি, তাহলে তো আমরা প্রথম দুইটার যদি আমের সংখ্যা বিয়োগ করি, প্রথম দুইটা তো জানি 18 আর 21, এই দুইটা যোগ করে যদি বিয়োগ করে ফেলি মোট আমের সংখ্যা থেকে, তাহলে তৃতীয়টার আনসার বের হয়ে যাবে। তাহলে আসো এখন আমরা মোট তো দেওয়া নাই, দেওয়া আছে 3টার গড়। তাহলে মোট কিভাবে বের করব? আমরা তো জানি সবগুলার যোগফল বা মোট বের করা যায় উপাত্ত সংখ্যাকে যদি গড় দ্বারা গুণ করি। তাহলে আমরা বের করব এখন প্রথমে, এই যে দেখো 3টি জুড়ির মোট আমের সংখ্যা, 2টি জুড়ির আমের সংখ্যা বাদ দিলে তৃতীয় জুড়ির আমের সংখ্যা জানা যাবে। তাহলে আগে তো হচ্ছে মোটটা বের করতে হবে, মোট আম কতটি আছে। মোট আম বের করার মানে প্রক্রিয়া কি ছিল? মোট আম বের করার প্রক্রিয়া ছিল সবগুলার যোগফল। মোট আম মানে তো সবগুলা আমের যোগফল, গড় গুণ উপাত্ত সংখ্যা, উপাত্ত সংখ্যা। তাহলে এখন আসো গড় কত ছিল? এখানে দেওয়া আছে 25, আর উপাত্ত সংখ্যা কত? 3টি জুড়ি, তাহলে 3।
তাহলে 3×25 কত? 3×25 হলো 75। 3×25 কত? 75। এখন আমাদের কি করতে হবে? 75 থেকে প্রথম দুটি জুড়ির কি বিয়োগ করে দিতে হবে আমের সংখ্যা। প্রথম দুইটা জুড়ির আমের সংখ্যা কত ছিল? আমরা যোগ করে ফেলি ব্র্যাকেটের মধ্যে 18 যোগ 21। আমরা চাইলে আগেও যোগ করতে পারতাম, অসুবিধা নাই, এখানে গাণিতিক বাক্যে এনেও আমরা যোগ করতে পারি। কত হয়? 75 থেকে বিয়োগ করব, 18 আর 21 যোগ করলে কত হয়? 8 আর 1 যোগ করলে 9, 2 আর 1 যোগ করলে 3। যেহেতু উত্তর বের হয়ে গেছে আর ব্র্যাকেট দিতে হবে না। 75 থেকে আমরা কত বিয়োগ করব? 39 বিয়োগ করব। আচ্ছা, তাহলে এটা যদি আমরা এখানে রাফের মধ্যে বিয়োগ করি, যে 75 থেকে 39 বিয়োগ করলে কত হয় দেখো তো। 5 থেকে তো 9 যাবে না, 7 থেকে 1 নিয়ে আসলাম এইখানে, হলো 1 আর 5 মিলে হলো 15। 15 থেকে 9 গেলে কত হয়? 6 থাকে। আর এখানে তো 7 থেকে 1 নিয়ে গেছিলাম, সেজন্য এখানে থাকলো কত? 6। 6 থেকে 3 বিয়োগ করলে কত? 3। তাহলে 34। উত্তর কত বের হলো? 75 থেকে 39 বিয়োগ করলে উত্তর বের হলো 34। তাহলে তৃতীয় জুড়ির আমের সংখ্যা কত? তৃতীয় জুড়ির আমের সংখ্যা 34। তৃতীয় জুড়ির আমের সংখ্যা কত? তৃতীয় জুড়ির আমের সংখ্যা হলো 34। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এখানে মূলত সবগুলার 3টা জুড়ি আছে, 3টা জুড়ির আমের গড় দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটির গড় দেওয়া আছে। 3টা জুড়ির আমের গড় হচ্ছে 25। তাহলে সর্বমোট আম কত আছে? 3 গুণ যদি 25 করি, তাহলে আমরা বের করে ফেলতে পারবো সর্বমোট কতটা আম আছে। তার মানে আমরা বের করে ফেললাম সর্বমোট আম আছে 75টা। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে তৃতীয় জুড়িতে কতটা আম আছে। তাহলে প্রথম দুইটাতে দেওয়া আছে, একটাতে হচ্ছে 18টা আর একটাতে হচ্ছে 21টা। এই 75 থেকে 18 আর 21 বিয়োগ, এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল কত? এই দুইটার যোগফল ছিল, আমরা পেয়েছিলাম 39। এই 75 থেকে যদি আমরা 39 বিয়োগ করে ফেলি, তাহলে বাকি আম যতটা আছে সবগুলো কোথায় আছে? তৃতীয় জুড়িতে আছে। তাহলে আমরা পেলাম কত? 34টা হলো আমাদের তৃতীয় জুড়িতে আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, খুব মজার একটা ম্যাথ দেখো। আমাদের শ্রেণীতে 30 জন শিক্ষার্থীর বয়সের গড় 10 বছর। এখানে মূলত ধরো হচ্ছে পঞ্চম শ্রেণীর একটা ক্লাসের কথা বলা হচ্ছে, যেখানে 30 জন শিক্ষার্থী আছে। কতজন? 30 জন স্টুডেন্ট আছে, যাদের বয়সের গড় হচ্ছে 10 বছর। যাদের বয়সের গড় কত? 10 বছর। যদি শফিক স্যারের বয়স যোগ করি, শফিক স্যার নামে আপনাদের একজন শিক্ষক আছেন, হয়তো ধরে নেন, যার বয়স যদি যোগ করা হয় এই 30 জন শিক্ষার্থীর সাথে, তখন দেখা যায় যে সবার বয়সের গড় বেড়ে 11 বছর হয়ে গেছে। সবার বয়সের গড় বেড়ে কি হয়ে গেছে? কারণ সাধারণত শফিক স্যারের বয়স তো বেশি হবে, সেজন্য বয়সটা সবার সাথে যোগ করে ফেলায় সবার গড় বয়সই বেড়ে গেছে। ঠিক আছে, এখন এখানে কারো তো আর বয়স বাড়বে না, মূলত গড়টা বেড়ে গেছে। গড় যে উত্তরটা, সেই উত্তরটা বড় হয়ে গেছে। এবার চলো আমাদের শফিক স্যারের বয়স নির্ধারণ করি। খুব মজার একটা ম্যাথ। আসো, আমরা এখন 30 জন শিক্ষার্থীর বয়স, যখন শুধু 30 জন শিক্ষার্থীর বয়স যোগ করেছি, তখন হচ্ছে গড় ছিল কত? 10 বছর। তাহলে 30 জন শিক্ষার্থীর মোট বয়স কত আমরা একটু বের করে ফেলি। আমরা তো জানি গড়কে যদি উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করা হয়, তাহলে যোগফলটা বের হয়ে আসে। আচ্ছা, 30 জন শিক্ষার্থীর বয়সের যোগফল, 30 জনের শিক্ষার্থীর বয়সের যোগফল। আচ্ছা, কত হবে? 10 হচ্ছে গড়, আর উপাত্ত সংখ্যা কত? 30। 30কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 300। আচ্ছা, তাহলে 30 জন শিক্ষার্থীর মোট বয়স হচ্ছে 300 বছর। এখন যখন আমরা শফিক স্যারেরটা যোগ করলাম, তখন হয়ে গেল 11 বছর। এখন শফিক স্যার আরেকজন মানুষ, আরেকটা উপাত্ত যোগ করলে তখন সেখানে কি হবে? উপাত্ত সংখ্যা কয়টা হলো? 31টা হয়ে গেল না? 30 জন শিক্ষার্থী আর শফিক স্যার আরেকজন, টোটাল কতজন হইল? 31 জন। এখন 31 জনের বয়স, মোট বয়স কত, আমরা সেটা বের করে ফেলবো। আসো, শফিক স্যার সহ মোট
কত 31 জন, শফিক স্যার সহ মোট 31 জন। এখন তাহলে 31 জনের মোট বয়স কত? এখন যখন শফিক স্যারকে যোগ করলাম তখন তো গড় হয়ে গেছে 11। এখন গড় হয়ে গেছে কত 11, উপাত্ত সংখ্যা কত হয়েছে? উপাত্ত সংখ্যা হয়ে গেছে 31। আগে 30 জন ছিল শিক্ষার্থী আর শফিক স্যার একজন, এই টোটাল কত 31 জন। তাহলে এখন 31 জনের মোট হচ্ছে উপাত্ত সংখ্যা 31, গড় হচ্ছে 11। তাহলে আমরা 31 আর 11কে গুণ করে ফেলি। 31 1 একে 1, 3 একে 3, আর এখন এই 1 দিয়ে উপরে গুণ করব। এখানে দিলাম একটা শূন্য, যেহেতু এটার 1 গড় পড়ে আছে, দশকের করে আছে, আবার হবে 31। তাহলে 1 আর 3 আর 1 4 আর 3, তাহলে 341। 341 মোট বয়স যখন শফিক স্যারেরটা যোগ করা হয়েছে তাহলে তখন মোট বয়স হয়ে গেছে 341। আমরা এখন যদি শফিক স্যারের সহ যেই বয়সটা বের হয়েছে মোট বয়স, সেখান থেকে যদি 30 জন শিক্ষার্থীর বয়সটা বিয়োগ করে ফেলি তাহলেই তো আমাদের শফিক স্যারের বয়স বের হয়ে যাবে। কি বলছি? শফিক স্যার সহ সবার বয়স কত ছিল? শফিক স্যার এবং আরো 30 জন, সবাই এই 31 জনের বয়স কত ছিল? গুণ করে আমরা পাইছি, গড় হয়ে গেছিল 11 বছর। 11কে 31 দ্বারা গুণ করে পাইছি 341। ঠিক আছে, এখন 341 কত বের, এটা কি বের হয়েছে? বছর। এইখানেও ছিল 300 বছর। 300 বছর কি 30 জনের বয়স, শিক্ষার্থীর মোট বয়স, শিক্ষার্থীর মোট বয়স। আচ্ছা, তাহলে শফিক স্যার সহ যেটা আছে সেইটা থেকে যদি 30 জনেরটা বিয়োগ করে ফেলি তাহলেই তো শফিক স্যারেরটা বের হয়ে যাবে। তাহলে আসো, শফিক স্যারের বয়স সমান 341 মাইনাস কত 30 জনের বয়স 300। 341 থেকে যদি 300 বিয়োগ করি তাহলে কত আসে? 1 থেকে 0 গেলে 1, 4 থেকে 1 বিয়োগ করলে 4, 3 থেকে 3 বিয়োগ করলে তো 0, তাহলে 41 বছর। তাহলে শফিক স্যারের বয়স কত? 41 বছর। ঠিক আছে, খুব সহজ একটা ম্যাথ না? মূলত প্রথমে কি দিয়েছিল? 30 জন শিক্ষার্থীর গড় বয়স যখন 10 বছর, তাহলে 30 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 10 দ্বারা 30কে গুণ করে ফেললেই 30 জন শিক্ষার্থীর মোট বয়স বের হয়ে যাবে। এরপরে বলছে শফিক স্যারের যখন বয়স যোগ করা হয়েছে তখন গড় বয়সটা হয়ে গেছে 11 বছর। ঠিক আছে, তাহলে আমরা এখন শফিক স্যারকে যোগ করায় অর্থাৎ মোট মানুষ কতজন হলো? 30 জন শিক্ষার্থী আর শফিক স্যার একজন, 31 জন, আর গড় বয়স কত? 11। তাহলে 11কে যদি 31 দ্বারা গুণ করি তাহলে শফিক স্যার এবং শিক্ষার্থী সবাই মিলে মোট বয়স কত বের হলো? মোট বয়স 341 বছর বের হলো। এখন আমরা শফিক স্যার এবং মোট শিক্ষার্থীর যেই বয়সের যোগফল অর্থাৎ 341 থেকে শুধু শিক্ষার্থীর যেই বয়স ছিল 300 বছর, সেটাকে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে শুধু শফিক স্যারের বয়সটা বের হয়ে যাবে। শফিক স্যারের বয়স কত বের হয়েছে? 341 থেকে 300 বিয়োগ করায় 41 বছর বের হয়েছে। ঠিক আছে, এই অঙ্কটা শুধু তোমাকে যে কয়েকটা সংখ্যা যোগ করে এটার উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করে একটা গড় বের করা, এরকম অঙ্ক আসবে না। অঙ্ক এরকম আসবে। ঠিক আছে, একটু চিন্তা করে অঙ্কগুলো উত্তর দিতে হবে। এখন আসো, একটা সপ্তাহে সোম, মঙ্গল, বুধবারের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো কোন কোন বার, একটু খেয়াল করো তো। সোমবার, মঙ্গলবার, বুধবার, সোম, মঙ্গল, বুধ, এই 3 দিনের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এরপরে সোম বাদ দিয়ে মঙ্গল, বুধ আর বৃহস্পতির গড় তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল? 33 ডিগ্রি সেলসিয়াস। আবার এইখানে মঙ্গল আর বুধ বাদ দিয়ে শুধু বৃহস্পতিবারের একার টেম্পারেচারই ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে যে সোমবারের তাপমাত্রা কত ছিল। কি বলছে? সোমবারের। খুব মজার একটা অঙ্ক, আসো আমরা বের করি। তো আমরা মূলত যদি সোম, মঙ্গল আর বুধ এই 3 দিনের মোট তাপমাত্রাটা বের করতে পারি, খুব সহজে বের করে ফেলতে পারবো। 3 দিন, তার মানে উপাত্ত সংখ্যা 3 আর গড় তাপমাত্রা আছে 30। এই যে 30টা যদি আমরা কি করি
30-এর সঙ্গে 3 গুণ করি তাহলে এই 3 দিনের মোটটা বের করে ফেলতে পারবো। প্রথম জিনিস আমরা বের করলাম। আচ্ছা, এখন আবার আসো চিন্তা করো, আমাদের তো বের করতে হবে শুধু সোমবারেরটা, তো তার মানে আমাদের মঙ্গল আর বুধ এই 2 দিন বাদ দিতে হবে, মোটটা থেকে মঙ্গল আর বুধ বিয়োগ বাদ দিতে হবে। এখন মঙ্গল আর বুধের সরাসরি কোনো দেওয়া নাই, দেওয়া আছে মঙ্গল বুধ আর বৃহস্পতির গড় হচ্ছে 33, ঠিক আছে? সেখান থেকে আমরা বৃহস্পতিবারটা দেওয়া আছে 35, তাহলে আমরা প্রথমে এই তিনটার যোগফল মঙ্গল বুধ বৃহস্পতির যোগফল বের করব। কিভাবে বের করতে পারবো? এইখানেও 3 দিন, তাহলে 3 দিয়ে যদি 33কে গুণ করি তাহলে এই 3 দিনের মোট তাপমাত্রা বের হবে। সেখান থেকে আমরা বৃহস্পতিবারটা বিয়োগ করে ফেললে সরাসরি যেটা দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা মঙ্গল আর বুধের পেয়ে যাব। কি পেয়ে যাব? মঙ্গল আর বুধ। তখন আমরা সোম মঙ্গল বুধের যে 3 দিন ছিল 3 দিনের মোট তাপমাত্রা, সেখান থেকে মঙ্গল আর বুধেরটা বিয়োগ করে দিলেই আমাদের সোমবারেরটা বের হয়ে যাবে। যদি না বুঝে থাকো আসলে আমরা করতে করতে বুঝে ফেলবো। আমাদের প্রথম কাজ হলো কি করা? মঙ্গল বুধ এবং বৃহস্পতিবারের মোট তাপমাত্রা বের করা। আগে এইখান থেকে আমরা শুরু করব। মঙ্গল বুধ ও বৃহস্পতিবার, আমরা সংক্ষেপে লিখে ফেলি মোট তাপমাত্রা। কত হবে? যেহেতু 3 দিন এবং গড় দেওয়া আছে 33, গড়ের সঙ্গে উপাত্ত সংখ্যা গুণ, তাহলে 33কে 3 দ্বারা গুণ করলে কত আসে? 3 3 হচ্ছে 9, আবার 3 3 9, 99 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা কি যদি আমরা বিয়োগ করে ফেলি, বৃহস্পতিবারের দেওয়া আছে কত? 35, বৃহস্পতিবারেরটা যদি বিয়োগ করে ফেলি তাহলে কি বের হয়ে যাবে? মঙ্গল আর বুধবারের তাপমাত্রা বের হয়ে যাবে। মঙ্গল, সেখান থেকে আমরা কি করব? মঙ্গল ও বুধবারের তাপমাত্রা, বুধবারের মঙ্গল ও বুধবারের তাপমাত্রা কিভাবে পাবো? এই তিনটা থেকে শুধু বৃহস্পতিবারেরটা সরাসরি দেওয়া আছে, এইটা বিয়োগ করব। তিনটার যোগফল ছিল 99, সেখান থেকে শুধু বৃহস্পতিবারের কত ছিল? 35 ডিগ্রি। এইটাকে যদি বিয়োগ করে ফেলি তাহলে আমাদের বের হয়ে যাবে মঙ্গল আর বুধবারে কত ছিল সেটা। 9 থেকে 5 গেলে হয় 4, এই 9 থেকে 5 গেলে 4, আর 9 থেকে 3 গেলে হয় কত? 6, তাহলে 64 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 64 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন দেখো আমাদের সোম মঙ্গল বুধের একসাথে দেওয়া আছে, এইটা তো মোটটা বের করে ফেলতে পারবো 3 দ্বারা যদি 30কে গুণ করে ফেলি, গড়টাকে গুণ করে ফেলি, ঠিক আছে? 1 নাম্বার। সেখান থেকে তো মঙ্গল বুধ আমরা বের করে ফেলছি, এই মঙ্গল বুধটা যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে তো শুধু সোমবারেরটা বের হয়ে যাবে। তাহলে আসো আমরা লিখি যে সোম মঙ্গল ও বুধবারের মোট তাপমাত্রা, মোট তাপমাত্রা কত? তাদের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। এই যে দেখো এই 3 দিনের গড় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। আর উপাত্ত সংখ্যা কয় দিন? 1 2 3 দিন। সোম মঙ্গল বুধ 3 দিন। এই 3 দিন আমরা কি করলাম? 3 দ্বারা গুণ করলাম। 30কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 90 ডিগ্রি সেলসিয়াস। 90 ডিগ্রি সেলসিয়াস। এই 3 দিন থেকে তো আগেই আমরা বের করে ফেলছিলাম মঙ্গল আর বুধ। মঙ্গল আর বুধকে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে শুধু কে থাকবে? সোমবারের তাপমাত্রা। এটাই তো আমাদের উত্তরে জানতে চাইছি, সোমবারের তাপমাত্রা। তাহলে আমাদের উত্তরের কাছাকাছি চলে আসছি যে সোমবারের তাপমাত্রা কত হবে? এই 3 দিনের মোট তাপমাত্রা ছিল 90 ডিগ্রি। সেখান থেকে মঙ্গল আর বুধবারেরটা আমরা বিয়োগ করব। মঙ্গল আর বুধবারের তাপমাত্রা কত বের হয়েছিল? 64 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বিয়োগ করব আমরা 64 ডিগ্রি সেলসিয়াস, যেটা আসবে সেটা উত্তর। তাহলে আসো আমরা একটু রাফে অঙ্কটা করে ফেলি। 90 থেকে 64 বিয়োগ করব। 0 থেকে 4 যাবে না, পাশের ঘর থেকে নিয়ে আসলাম 1, তাহলে 10 থেকে 4 গেলে হবে 6, আর এখানে ছিল 8, 8 থেকে 6 গেলে হবে 2। তাহলে সোমবারের তাপমাত্রা কত? 26 ডিগ্রি। আর পাশে সেলসিয়াস লিখতে হবে। এই যে সে দিয়ে যেটা লিখে দন্তীয় স আর ব্র্যাকেটের মধ্যে, এটা মানে হলো সেলসিয়াস।
সেলসিয়াস। তাহলে 26 ডিগ্রি সেলসিয়াস। উত্তর কত? 26 ডিগ্রি সেলসিয়াস। উত্তর আসলো 26 ডিগ্রি সেলসিয়াস। খুব মজার একটা ম্যাথ না? 3-4টা ধাপে আমাদের অঙ্কটা করতে হয়েছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের গড় সংক্রান্ত প্রথম পর্ব। এরপরে আমরা আরো অঙ্ক করব ইনশাল্লাহ, যাতে তোমরা ধাপে ধাপে গড় সংক্রান্ত যতগুলা তোমার মানে প্রবলেম যেরকম আসতে পারে, যত রকম ভাবে আসতে পারে, সেগুলো সলভ করে তোমরা খুব সহজে গড়ের উপর মাস্টার হয়ে যেতে পারো।